সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবার তোমাদের সাথে মিলিত হলাম। গত ক্লাসে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছি সেটা হলো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের পটভূমি কি ছিল এটা নিয়ে আমি ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এই ফরাসি বিপ্লবের পটভূমির মধ্যেই কিন্তু ফরাসি বিপ্লবের কারণ নিহিত। ফরাসি বিপ্লব এই বিষয়টি ইউরোপের ইতিহাস তথা পৃথিবীর ইতিহাসে ব্যাপকভাবে জনপ্রিয় একটা বিষয়। আজও এই বিপ্লব সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আলোচিত একটা বিষয়। ফরাসি বিপ্লবের পটভূমির মধ্যেই যে কারণ সেটা আমরা আগেই মোটামুটি জেনেছি। আজকে আমরা এর কারণ, স্পেসিফিক কিছু কারণ এবং এর ফলাফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো যে ফরাসি বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব। সামাজিক বৈষম্য স্পষ্টভাবে বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে ছিল। স্বৈরাচারী পূর্ব রাজবংশের শাসনামলে আমরা যে সামাজিক বৈষম্যগুলি দেখতে পাই সেগুলি আমরা গত ক্লাসে পটভূমিতেই আলোচনা করেছিলাম। আজকে এর কিছু স্পেসিফিক কারণ, বিশেষ করে আমরা জানি এর পেছনে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ রয়েছে। সামাজিক বৈষম্যটাই হলো সামাজিক কারণ হিসেবে আমরা ট্রিট করতে পারি। আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণের কিছু স্পেসিফিক পয়েন্টস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা পারলে একটু নোট ডাউন করে নিও। রাজনৈতিক কারণের মধ্যে আমরা যে কারণটা প্রথমে আলোচনা করতে পারি সেটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত স্বৈরাচারী রাজতন্ত্র। ফ্রান্সের ইতিহাসে যে স্বৈরাচারী রাজবংশ ছিল, বুর্ব রাজবংশ, সেই রাজবংশের আমরা জানি চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের অত্যাচারী শাসন। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তারা বলতেন যে তারা তাদের কৃতকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধতা তাদের নেই। তারা সরাসরি ঈশ্বরের কাছে তারা জবাবদিহিতা করবেন। কোনো ন্যায় নীতি তাদের মধ্যে ছিল না। যেমন চতুর্দশ লুই এর আগের ক্লাসেও বলেছি, উনি বলেছিলেন যে আই এম দ্য স্টেট, আই এম দ্য ল। ষোড়শ লুই উনি বলেছিলেন যে হোয়াট আই উইশ দ্যাট ইজ হোয়াট আই উইল, হোয়াট আই থিঙ্ক দ্যাট ইজ ল। মানে আমি যেটা চিন্তা করব সেটাই আইন। তো এই ধরনের স্বেচ্ছাচারী নিয়ম কানুনের মধ্যে জনগণ তাদের জীবনযাপন করত। জনগণের কোনো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, তৎকালীন সময়ে পত্রিকার যে স্বাধীনতা সেগুলিও ছিল না। রাজা বাদশারা যেভাবে হুকুম করতেন, কোনো কোনো সময় আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই জনগণকে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে জেলে পুরিয়ে রাখত। রাজশক্তির দায়িত্বহীনতা। চতুর্দশ লুই স্বৈরাচারী হলেও প্রজাবর্গের জন্য তার একটু সিম্প্যাথি ছিল, কিন্তু পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের মধ্যে এই তার প্রজাগণের জন্য কিছু করার মানসিকতা একদমই ছিল না, বা তাদের বলতে গেলে যোগ্যতাও ছিল না, ইচ্ছাও ছিল না এবং যোগ্যতাও ছিল না। তারা ছিল অপেক্ষাকৃত দুর্বল, বিলাসী এবং অকর্মণ্য। কম্পারেটিভলি চতুর্দশ লুইয়ের চেয়ে পঞ্চদশ এবং ষোড়শ লুই তারা বিলাসী জীবনযাপন করত এবং তারা ছিল অকর্মণ্য এবং অযোগ্য। আরেকটি পয়েন্টস, দুর্নীতিপরায়ণ শাসন এবং বিচার ব্যবস্থা। তৎকালীন সময়ে ফ্রান্স 40টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই সমস্ত রাজ্যের শাসনভার রাজকর্মচারীরা তারা ইচ্ছা মতো তারা তাদের শাসন
করতো। তার কারণ রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে, অর্থাৎ রাজারা এই রাজকর্মচারীদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে তাদেরকে দিত না। তারা ইচ্ছা মতো তারা তাদের রাজ্য শাসন করত এবং দুর্নীতিপরায়ণে তারা অভ্যস্ত হয়ে পড়েছিল। আমরা জানি রাজকর্মচারীদের মধ্যে ইন্টেন্ডেন্ট যারা কর আদায় করত, তারা তৎকালীন সময় আমলাতান্ত্রিক যে ব্যবস্থাপনা ছিল, আমলারা রাজাদের কথা তারা তো শুনতই না। রাজারা যেহেতু ছিল বিলাস ব্যসনে অকর্মণ্য বিলাসী, আমলারা তাদের রাজাদের কথা শুনতো না। সেই জন্য আমলারা তা কি করতো, ইন্টেন্ডেন্ট নামক যে রাজকর্মচারী ছিল তাদের দ্বারা কর তুলত এবং সেগুলি তারা নিজেরাই ভোগ করতো। রাষ্ট্রীয় কোষাগারে তারা সেগুলি জমা দিত না। যেগুলি রাজনৈতিক কারণের মধ্যে গত ক্লাসে এই বিষয়গুলি নিয়ে পড়ার চেষ্টা করেছি। অভিজাত এবং আমলাতন্ত্রের দৌরাত্ম্য। অভিজাত শ্রেণীরা ওই তো একই কথা বারবার, যে রাজাদের দুর্বল লিডারশিপের কারণে রাজাদেরকে তারা পাত্তাই দিত না। অভিজাতরা তারা নিজেরাই কোনো জনগণকে তাদের কৃতকর্মের তাদের অর্ডার না মানলে তারা ওই যে রাজা কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে জেলে পুড়িয়ে রাখত। রাজপ্রাসাদের অমিতব্যয়িতা, যেটা গত ক্লাসেও আমি বলার চেষ্টা করেছি, যে বিশেষ করে 18,000 রাজকর্মচারীর মধ্যে ফ্রান্সের রাজসভায় ষোড়শ লুইয়ের স্ত্রী মারিয়া আন্তোয়াতের পেছনেই ছিল প্রায় 14,000 কর্মচারী, যারা তাদের সেবায় সবসময় নিয়োজিত থাকত বিলাস ব্যসন, এবং প্রচুর স্বর্ণ তারা তাদের রাজাবাদশাদের স্ত্রীর জন্য বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতো। পোশাক ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করে তারা বিলাস ব্যসনে চলত এবং প্রায় আনন্দ উল্লাসে মাতিয়ে থাকতো তাদের এই রাজপ্রাসাদ। এবং ভোজন বিলাস প্রায় প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 2-3 বার করে ভোজন বিলাসের আয়োজন করা হতো তার রাজপ্রাসাদে। অর্থনৈতিক বৈষম্য ছিল ব্যাপক। আমরা জানি যে কর নির্ধারণ পদ্ধতিতে ছিল একটা ব্যাপক বৈষম্য। অল্প সংখ্যা আমরা জানি যে অভিজাত এবং যাজক শ্রেণী ছিল 4%, বাকি 96% ছিল তৃতীয় শ্রেণী। আমরা আগেই বলেছি ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। ফার্স্ট স্টেট যাজক শ্রেণী, সেকেন্ড স্টেট অভিজাত শ্রেণী, এবং বাকি রেস্ট অফ দ্য পিপল তারা তৃতীয় সম্প্রদায়ের লোক ছিল। তারা ছিল নিগৃহীত, তাদের কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য মোটেও ছিল না। এবং এই 96% তৃতীয় সম্প্রদায়, নন প্রিভিলেজড গ্রুপ, এদের উপরই করের বোঝা ছিল। অথচ দেশের 40% সম্পদ এই 4% লোক, দ্যাট ইজ যাজক এবং সম্প্রদায় শ্রেণী, দ্বারা ইউজ করত। অর্থনৈতিকভাবে ব্যাপক বৈষম্য ছিল এবং এই 96% মানুষ যারা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারা এই করের বোঝা, বিশাল করের বোঝা বহন করতে বাধ্য হতো। অর্থনৈতিক বৈষম্য আরেকটা ছিল, তোমরা জেনে থাকবে যে ওই সময়ে ফ্রান্সের জনগণের ফ্রান্সের আভ্যন্তরীণ সামাজিক ব্যবস্থায় যে বৈষম্যটা ছিল, সেটা নিয়ে রাজাবাদশাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। তারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। পররাষ্ট্রনীতিতে তারা ব্যাপক ব্যর্থতার পরিচয় দিয়েছে। বেশ কিছু যুদ্ধ, বিশেষ করে 14 লুইয়ের সময়ে 4টি বৃহৎ যুদ্ধের পেছনে ব্যাপক অঙ্কের টাকা তাদের খরচ করতে হয়েছে। অথচ দেশের মানুষ, এই তৃতীয় সম্প্রদায়, না খেয়ে রয়েছে। সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। রাজাবাদশাদের সাম্রাজ্য বিস্তারে তাদের চিন্তায় অটল ছিল। 15 লুইয়ের সময়ে আমরা জানি যে 7 বর্ষব্যাপী যে যুদ্ধটা ইউরোপে হয়েছিল, সেই সময় 15 লুইয়ের সময়, সে যুদ্ধের ব্যয় নির্বাহেও প্রচুর টাকা খরচ হয়েছিল। পোল্যান্ডের উত্তরাধিকার যুদ্ধেও 15 লুই ব্যাপক
টাকা খরচ করেছে, ফলে রাজকোষ প্রায় শূন্যই হয়ে গিয়েছিল। আমরা জানি ষোড়শ লুইয়ের সময়ে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ 1776 সালে আমেরিকার যে স্বাধীনতার যুদ্ধেও ব্যাপক অঙ্কের টাকা তাদেরকে খরচ করতে হয়েছিল। ষোড়শ লুইয়ের সময়ে একটু সংস্কারমূলক কাজ উনি হাতে নিয়েছিলেন, বিশেষ করে অভিজাত এবং যাজক সম্প্রদায়ের উপর করের বোঝা চাপনের একটা পায়তারা উনি করেছিলেন, কিন্তু এই অভিজাত এবং যাজক শ্রেণী তার উপর ক্ষেপে গিয়েছিলেন। যাই হোক, ফরাসি বিপ্লবের উত্থানের পিছনে, সংগঠিত হওয়ার পিছনে আমরা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কিছু কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এবার ফলাফল আসলে ফরাসি বিপ্লবের ফলাফল ছিল ব্যাপক। এতই ব্যাপক ছিল যে এটাকে আমরা এখনো সারা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই বিষয় নিয়ে, এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়। এবং পৃথিবী কিন্তু মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণের এটা একটা মাইল ফলক হিসেবে আমরা ট্রিট করতে পারি ফরাসি বিপ্লবকে। বুর্জোয়া শ্রেণীর প্রভাব বৃদ্ধি। আমরা জানি যে ফরাসি বিপ্লব কিন্তু আসলে বুর্জোয়া ভিত্তিক একটা যুদ্ধ ছিল, বুর্জোয়াদের যুদ্ধ ছিল। কাজেই ফরাসি বিপ্লবের যে স্বাদ, এটা বুর্জোয়া শ্রেণীরা ব্যাপকভাবে আস্বাদন করতে পেরেছিল। অন্যদিকে সাকুলেত বা তোমার সর্বহারা দিনমজুরদের জন্য তেমন একটা পরিবর্তন হয়নি। ফরাসি জাতীয়তাবাদের বিকাশ। ফরাসি বিপ্লবের ফলে ফরাসি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। বিপ্লবীদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণ করা হয়। আমরা জানি যে বাস্তিল দুর্গের পতনের দিন 1789 সালের 14 জুলাই যে বাস্তিল দুর্গের পতন হয়, সেই 14 জুলাইকে কিন্তু ফরাসি বিপ্লবের জাতীয় দিবস হিসেবে এই ফরাসি বিপ্লবকে, এই দিনটাকে ট্রিট করা হয়। 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। এটা একটা প্রেরণাদানকারী বিপ্লব। দীর্ঘদিনের জরাজীর্ণতা এবং অনিয়মের বিরুদ্ধে যে বুর্জোয়া শ্রেণীর আন্দোলন, সেটা পৃথিবীর বিভিন্ন দেশের যুবক শ্রেণীদের মধ্যে একটা প্রেরণা যোগায়, যারা দীর্ঘদিনের অনিয়মের বিরুদ্ধে তাদের আন্দোলন করার তাদের স্পৃহা দান করে। নাগরিক অধিকার প্রতিষ্ঠা। নাগরিকরা কিন্তু ফরাসি বিপ্লবের আগে নাগরিকদের কোনো ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা কোনো কিছু বলতে পারতো না। কোনো কিছু স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কোনো কিছু বললেই তাদেরকে বিনা বিচারে, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে রাজা কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা তারা অভিজাতরা, যাজকরা এরা ইউজ করত। বিনা বিচারে এই সমস্ত নিরীহ, নিগৃহীত, নিপীড়িত মানুষকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে জেলে পুরিয়ে রাখত। ধর্মীয় প্রভাব ক্ষুণ্ণ। আমরা জানি যে ফরাসি বিপ্লবের প্রাক্কাল বা সেই সময়ে ফরাসি বিপ্লবের পূর্ব মুহূর্তে ধর্মকেন্দ্রিক জীবনযাপন ছিল। যাজকরা যেটা বলতেন সেটাই রাজারা শুনতে বাধ্য হতেন। রাজারা যাজকদের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারতেন না। আর জনগণ তো দূরের কথা, জনগণরা তো রাজার সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগই মিলত না। গুটি কয়েক রাজকর্মচারী যারা রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা রাজাদের সাথে কথা বলতে পারত, যাজক শ্রেণীর সাথে কথা বলতে পারত। জনগণের সেখানে কোনো কথা বলার কোনো স্কোপই ছিল না। যাই হোক, এই ফ্রান্সের ইতিহাস, ফরাসি বিপ্লবের প্রাক্কাল ছিল ধর্মভিত্তিক জীবনযাপন। রাজারা যে চরম ক্ষমতার অধিকারী ছিল, সেই রাজারাও যাজকদের প্রত্যেকটা কথা মাইনিউটলি শুনতে বাধ্য হতো। ধর্মকে তারা, ধর্মাশ্রয়ী জীবন ব্যবস্থা ছিল, ধর্মকে তারা ব্যাপকভাবে ভয় পেত। ফরাসি বিপ্লবের ফলে আমরা এই যে ধর্মাশ্রিত মানসিকতা, ধর্মভিত্তিক জীবনযাপন, ধর্মের দোহাই দিয়ে যা ইচ্ছে তাই করা,
এই জিনিসটা কিন্তু এই ফরাসি বিপ্লবের ফলে ভেঙে যায়। তো যাই হোক, ফরাসি বিপ্লব সম্পর্কে গত ক্লাস যে আলোচনা করেছে, আজকেও মোটামুটি ফরাসি বিপ্লবের কারণ, এর ফলাফল নিয়ে কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ফরাসি বিপ্লব একটা ব্যাপক বিষয়, তোমরা জেনে থাকবে। এটা নিয়ে আরও হয়তো 2-1টা ক্লাস আমাদের নিতে হবে। এরপরে ফরাসি বিপ্লব সম্পর্কে নেপোলিয়নের উত্থান, ফরাসি বিপ্লবের ফলে নেপোলিয়ন নামক যে সম্রাট এই ফ্রান্সের দায়িত্ব নিলেন, কোন প্রেক্ষিতে নিলেন, কিভাবে নিলেন, এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তোমরা বিশেষ করে যারা যে সমস্ত ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসো, তারা হয়তো অনেকেই করোনাকালে বাসায় তোমরা পড়াশোনা করছো কিনা জানি না, কিন্তু তোমরা পড়াশোনার সাথে জড়িত থাকবে। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু হবেই। ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার যে পরীক্ষাগুলি, বার্ষিক পরীক্ষাগুলি, এগুলি নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে এগুলি নাও হতে পারে, তবে পাবলিক পরীক্ষা, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটা যে কোনো সময় ঘোষণা হতে পারে। তোমরা সেই জন্য প্রস্তুতি নিয়ে থেকো। তার কারণ এটা পরবর্তী উচ্চশিক্ষার জন্য এটা একটা জরুরি একটা পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা। কাজেই যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তারা পড়াশোনার সাথে অ্যাটাচমেন্টে থাকবে এবং এই ক্লাসগুলি, অনলাইন ভিত্তিক ক্লাসগুলি ফলো করার চেষ্টা করবে এবং নিজেরা বিভিন্ন অধ্যায় পড়ার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে হয়তো ক্লাসে যেভাবে 40-50 মিনিট তোমাদেরকে যেভাবে পড়ানো হতো ডিটেলস, সেই সুযোগটা হয়তো এই অনলাইন ক্লাসের মাধ্যমে হয় না। এই 10-15 মিনিট বা 20 মিনিটে তোমাদেরকে একটা অধ্যায় সম্পর্কে কিভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো, তোমাদের পয়েন্টসগুলি আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পয়েন্টসের আলোকে তোমরা অধ্যায় ভিত্তিক ব্যাপকভাবে থরলি রিডিং পড়ার চেষ্টা করবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। যাই হোক, তোমরা ভালো থেকো। তোমরা অনেক ধৈর্য সহকারে বাসায় অবস্থান করতেছো এবং সেই সাথে আরও কিছুদিন হয়তো ধৈর্য ধরলে আমরা এর একটা সফলতার দিকে, আমরা ভ্যাকসিন অলরেডি আবিষ্কার হয়ে গেছে, আমাদের তোমরা 3-4 মাস ওয়েট করলে আরও হয়তো 2টা বা 1টা মাস, 2-3টা মাস যদি আমরা ধৈর্য সহকারে ঘরে অবস্থান করি, তাহলে এটা একটা সুফল হয়তো আমরা পেতে পারি। যাই হোক, তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ক্লাসের সমাপ্তি টানছি। নেক্সট ডে আবার তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।